নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। পড়ছি অবরুদ্ধ নিশ্চিত, লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তজা, পর্ব 19। পর্বটির শুরুতেই লেখিকা কিছু কথা লিখে দিয়েছে, সেটা থেকে শুরু করছি। পর্বটিতে বেশ কিছু অশ্লীল ভাষা থাকবে, সুতরাং আপনারা সেই মানসিকতা নিয়েই পড়বেন। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও ঘুমট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল, আবার এগিয়ে গেল অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখাইয়া আবার চুপ করে আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার, তবে খেয়াল করে দেখলো তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সে আশার, তবু অন্তু বোধ হয় সে ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটেছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল হলো অন্তুর নিজের ওপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে, সে চেহারাটা নিজের পছন্দ, কি বাধা দিল না। এখন নেকআপটা খুলে ফেললে অন্ধুর চেহারা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা, চেহারা দেখার চাহিদা ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে, তার প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহিরটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নাটা প্রান্তটুকু পলাশের হাতে থাবাই এলো। অন্তুর হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে, হাতটা গিয়ে পেছনের খচখচে দেওয়ালে লাগে। নিশ্চিত চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। সেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, তার নজর ফেরায় না। পলাশ ঝাটকা খেয়ে অল্প সরে দাঁড়ায় অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারায় মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টিবহুত বিনিময় হলো এই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসির কথা বলছে জীবনে প্রথম হয়তো বহুত আশঙ্কায়িত বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটোতে। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে ফেলছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটা পাশে রেখে ঘাড় ফুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল সেবার কাবার কথা হোক, ঝোল রেখে খাওয়া হোক, অথবা কিমা করা ছাগলের কি আর কিছুই আসে যায়? পলাশ হেসে উঠল, এবার শব্দ করে, আরে বাস, তোমার বাপের ঘরে যে এরকম একখানা আইটেম আছে জানলে কি আর বেচারা। অন্তর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীয় পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শনীয় হচ্ছে। আবু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাপের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গিয়েছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। সেই অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল, তা সে নিজস্ব হাতে আস্তে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের ওপর একটুকু ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তুর প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে দুমড়া মুচড়ে শুরু হয়েছে তার। অন্তু বাঁ হাতে তর্জনী মধ্যমার আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো। দুইজন দুই পাশ থেকে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করলো। সে জায়গাটি আলোকিত, তার পাশের অন্ধকারের ভেতরে বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে দেওয়ালের সাথে ঠেক দাঁড়ালো, শরীরটা থরথর করে কাঁপছে। আবার অন্তু হাউমাউ করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে। কি আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক, দেখে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়। বাপরে,
শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ। টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেন্দির আগানো দাড়িগুলো থুতনিতে গভীর থ্যাতলানোর ক্ষত। কী দিয়ে মেরেছে ওরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয়ে একেবারে পলাশের দেহের সাথে ধাক্কা খায়। মেয়েটা সঙ্গে সঙ্গে কুটিয়ে গেল যেন। একদম আগুনের তাপে পলিথিন যেমন কুকড়ে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব কড়া ড্রাগস ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনোদিন খেয়ালই ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়নার ঠিক নেই, মুখের পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দে আব্বা। ও বাচ্চা মানুষ, পাপা আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট্ট মানুষ বাপ, ওটা ছাড়ো। তুমি আমাকে মারো, ও পলাশ, আমাকে মারো, দেখবে ঠিক মন্তিক আসবে। তুমি আমাকে আরও মারো পলাশ। পলাশ শোনো, আমি তোমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডবল দেব পলাশ। তার বলার কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। জয় একদৃষ্টিতে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিতে জ্বলে উঠল। ও ও মার খেয়েছে, কতবার কতভাবে খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশসুদ গাঁথা হয়েছে। তার ওপর লবণ না দিয়ে পাটির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটিয়েছে। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেদিন বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেই সব আঘাতের দাগ এখনও আছে শরীরে। এখন ওর রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠে বাঁকিয়ে হিপ্পনের ওপরের কোমর সংযুক্ত কেশরক্ষ কাশে টান ফেলা হতো। তার চিকিৎসা করতে পিঠে স্লেঞ্জ রেসের রড ঢুকিয়ে কতদিন হাসপাতালে বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগস দেওয়ার ফলে নাক কান এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করতো। তরু তখন ছোট্ট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের। বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেল? গেছে তো তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গেল জয়, 2 ঢোক মদ গেল। হিংসা হচ্ছে অন্তুর ওপর, ঘেন্না আসছে। এই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুরও অপমান হচ্ছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাহলে সেসব পেশা ছেড়ে ট্রাস্ট এনার্জি খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে। তাদের সব ইচ্ছে পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার হাজার রোগীর মৃত্যু ঘোষণা দেন, হাতের পালস চেক করেন। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রা চেঁচিয়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে কি? কষের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করা ছেড়ে দেয়? আমাদের কাহিনীও সেম। আপনার মায়েরারে ভাল লাগছে। সুন্দরের কাছে সকলেই কাবু, আমিও। মায়েরারে দেন সব মা। আমজাদ সাহেবের বোধ শক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেখানে। মানে বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি? আপনাদেরও এত অভাব, আপনার মেয়েটা ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের ওপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তুর কাঁধের নিচের মাথাটা রেখে জোর করেই কুকুর
কুকুরের যেমন গন্ধ শোকে ওইভাবে নাক টেনে বিশ্রিয়ে আওয়াজ করছিল মুখ দিয়ে। অন্তুর হাতে যেখানে পলাশ টেনে ছিঁড়েছিল সেখান থেকে শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখা মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছে না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বাঁচে না মানুষকে তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য, তাই মানুষ কঠিন সত্যগুলোকেও আজ সিনেমার দৃশ্যের মতো দেখে। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে, অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরলো, নাকটা অন্তুর নাকে ঘষলো একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোন কামড়ে নখ কেটে বলল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওরে। কথা শেষ করার চোখ তুলে তাকায় এবার। অন্তু চোখ বুজে ছাড়ে। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে, ঘেন্নায় চেহারাটা কুচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছন করে, ছাড়েন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট। আর না, ওরে বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসে। চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। যে উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের ওপর রাখে। ভাই ছাড়েন ওরে, ছাড়তে বলতেছি আমি। সহ লুকানোর জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিয়ে নিয়েছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড় ছাড় বলতেছি, ছাড়। পুরো রূপটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলছে জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে মেশামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের অপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত পিষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয় আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস। কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুঁশ আছে? একটা মাগিরে ছাড়তে তুই কেমনে? কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুছাতে মুছাতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন, এরপর যা মন চায় তাই করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি, আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না। ভিতরে কেমন জানি শুয়োরে নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলোরে একদম ছিঁড়া ফেলি। আপনার ইচ্ছে হচ্ছে আপনি ধরে আনছেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানানোর জন্য আপনার ওরে ছেড়ে দেওয়ার ছিল। ওরে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন ওইটা আপনি শোনেন নাই, এটাই সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়েন। পলাশী লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। আশেপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশা ভিড় জমিয়েছে। জয় খিচে এক ট্রেন মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট চেয়ে হোমস্টেল থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কান সহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে যেসব স্থানে, অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানের জ্বলন্ত সিগারেটটা হালকা চামড়া বিবর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লাগছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয়ের পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের লোক মৃদু আলোতে জ্বলজ্বল করছে তখন, মুখে সেই প্যাচপ্যাচা হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিয়েছে। পলাশ বলল, জয় আমি কিন্তু পলাশ আজগর, আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতোই ঠান্ডা। আমার এশায় মানুষও কি ঠিক এইভাবে রক্ত জমাটো বেঁধে যায় মরে। জয় হেসে ফেলল, পিস্তল মুছে মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আজ আর মাহাজারের মতো খানকির
ছাওয়াল যদি 2000 উপস্থিত হয়, আমি জয় আমির। 1,000-এর মাঝে 100-রে কষে লাশ বানিয়েছি। তাই দেখবেন বাকি 900ই তাদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিনের মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকলো। আরমিন, দ্রুত ওঠো, তোমার বাপকে ওঠাও, আমরা বের হব, জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুথুই এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরও একটু চমৎকার করে হাসলো। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট হবে পরে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়। কিন্তু এখন ওঠো, জলদি, হাজার হোক আমি একা। পিস্তলেও যতদূর সম্ভব বড়জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। দ্রুত ওঠো, আমি সাহায্য করব তোমার বাপটি উঠাইতে। চলবে। পর্বটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।